আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সিনেশো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা ২০২৩ সালে মুক্তি পাওয়া কোরিয়ান ড্রামা টুইঙ্কলিং ওয়াটারমেলনের প্রথম ৪ পর্ব এক্সপ্লেন করব। গল্পটা অনেক হাস্যকর কারণ বাপ ও ছেলে একই মেয়ের প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। পর্বের শুরুতে আমাদের দুই ভাইকে দেখানো হয়। তারা দুজনে একটি ক্যাফেতে বসেছিল। সেই সময় ক্যাফেতে কাজ করা লোকেরা তাদের কাছে এসে জানতে চায় যে তারা কি অর্ডার করবে, কিন্তু দুজনের কেউই তাদের কথার কোনো রিপ্লাই দেয় না। এটা দেখি স্টাফেরা মনে করে হয়তো তারা কোরিয়ান ভাষা বোঝে না, এর জন্য তারা ইংলিশে কথা বলে দেখে, কিন্তু তারপরও কোনো রিপ্লাই নেই। তখন তারা জাপানিজ ভাষায় কথা বলে, কিন্তু তখনও তারা কোনো কথা বলে না। সেই সময় দেখানো হয় যে দুইজন সাইন ল্যাঙ্গুয়েজে একে অপরের সাথে কথা বলতে থাকে। এটা দেখে স্টাফেরা মনে করে যে তারা হয়তো বোবা। তখনই তাদের মধ্যে একজন তাদের অর্ডারটা বলে দেয়। এটা দেখে তুই স্টাফের অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা তো ভেবেছিল তাদের মধ্যে কেউই কথা বলতে পারে না। তো তাদের সাথে পরিচয় ক্লিয়ার করি চলো। তাদের একজনের নাম হলো ইয়নহো, আরেকজনের নাম হলো ইয়ংগিয়ল। তাদের পরিবারের ইয়ংগিয়ল ছাড়া সবাই বোবা ছিল। যাই হোক, এরপর আমাদেরকে তাদের ছোটবেলা দেখানো হয়। গিয়লকে ছোটবেলা থেকে সবাই অনেক বেশি ভালোবাসতো, কারণ তার সবার প্রতি আচার আচরণ অনেক বেশি সুন্দর ছিল। আর তাদের ফ্যামিলি একটি কনস্ট্রাকশন সাইটে ক্যান্টিন চালাতো। এরপর একদিন দেখা যায় গিয়লের কাছে দুজন লোক আসে আর তাকে কিছু টাকা দিয়ে তাদের জন্য 2 বোতল ড্রিঙ্ক নিয়ে আসতে বলে। গিয়ল তখন তাদেরকে বলে যে তারা যদি কনস্ট্রাকশন সাইটে কাজ করতে করতে ড্রিঙ্ক করে তাহলে তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এজন্য সে তাদেরকে 1 বোতল ড্রিঙ্ক এনে দিবে। এরপর সে সেখানে থাকা একটি লোকের কানে কানে বলে যে তারা চাইলে যে কোনো সময় তাদের গ্লাসটি রিফিল করে নিতে পারে। এটা শুনেই তো তারা অনেক খুশি হয়ে যায়। তো এভাবেই গিয়ল খুব সহজেই যে কাউকে বন্ধু বানিয়ে নিতে পারতো। যাই হোক, তো কিছুক্ষণ পরে সেখানে একটি ফার্মার আসে। এই ফার্মারের কাছ থেকে তারা সবসময় তাদের ক্যান্টিনের জন্য সবজি নিত। আর যখন ফার্মার সবজি নিয়ে সেখানে আসে তখন গিয়লের মা সবজিগুলোকে চেক করে আর গিয়লকে সাইন ল্যাঙ্গুয়েজে কিছু একটা বলতে থাকে। গিয়লও সেই সময় ফার্মারকে বলে যে তার মা ফার্মারকে বলেছে সবজিগুলো ফেরত নিয়ে যেতে, কারণ সে সব সময় তাদেরকে পচা সবজি দিত। তখন ফার্মার এটা শুনে খুবই অবাক হয় এবং তার কাছে জানতে চায় সে কবে তাদেরকে খারাপ সবজি দিয়েছে। গিয়ল তখন বলে তার মা বোবা হতে পারে কিন্তু বোকা নয়, তাই সে যেন আর কখনোই তার মাকে না ঠকায়। এরপর আমাদেরকে একটি রাতের দৃশ্য দেখানো হয়। গিয়ল ও তার পরিবার ততটা সচ্ছল ছিল না, তাই তারা একটি ছোট্ট গ্যারেজের মধ্যে থাকতো, কিন্তু এইটা নিয়ে তারা কখনোই কষ্ট পেত না। যাই হোক, তারা 4 জন ঘুমিয়েছিল, কিন্তু তখনই সেখানে বাইরে ক্রিসমাসের মিউজিক বাজতে থাকে, কিন্তু এটা একমাত্র গিয়লই শুনতে পাচ্ছিল। গিয়ল তখন জানালার কাছে এসে সেই মিউজিক শুনতে থাকে আর স্নোফল দেখতে থাকে। তখনই তার কাছে তার মা আসে আর তাকে ক্রিসমাসের জন্য উইশও করে এবং তার কাছে জানতে চায় সে এত রাত পর্যন্ত জেগে আছে কেন। গিয়ল তখন তাকে বলে আমি স্নো পড়ার শব্দ শুনে জেগে গিয়েছি। তখন তার মা তাকে জিজ্ঞেস করে আচ্ছা, স্নো পড়ার শব্দ কেমন? গিয়ল তখন তাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কবিতার মতো করে জানায়। তখন তার মা তো খুব খুশি হয়ে যায় এবং তাকে বলে সে বড় হয়ে অনেক বড় কবি হতে পারবে। এরপর তারা সবাই মিলে মাঠে স্নো খেলতে যায়। গিয়ল তার পরিবারকে এতটা হাসি খুশি দেখে খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরেই গিয়ল একটা আওয়াজ শুনতে পায়। তখনই সে দেখে একটা বিল্ডিং এর উপর কিছু রড রাখা ছিল আর সেখানে থাকা সাপোর্টটি লুজ হওয়ার জন্য আওয়াজ হতে থাকে। তখন সে দেখে তার ঠিক নিচেই ইয়নহু খেলছে। এটা দেখে সে ইয়নহুকে বাঁচানোর জন্য তাকে সেখান থেকে সরাতে যায়, কিন্তু এটা করতে যেয়ে সে সেখানে পা মুচকে পড়ে যায়। তখনই সে সাহায্যের জন্য তার মা বাবাকে ডাকতে থাকে, কিন্তু তারা কেউই তার ডাক শুনতে পায় না, কারণ তারা তো কানে শুনতো না। যাই হোক, গিয়ল তখন তার কাছে থাকা লেজার লাইট দিয়ে তাদেরকে ডাকে। তখনই তার মা বাবা বুঝতে পেরে ইয়নহুকে বাঁচিয়ে নেয়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় তারা 4 জন এক জায়গায় বসে আগুন পোহাচ্ছিল। তখনই গিয়ল তার বাবার কাছে জানতে চায় যদি তারা 2 ভাই একসাথে কোনোদিন বিপদে পড়ে তাহলে তার বাবা আগে কাকে বাঁচাবে। তার বাবা তখন তাদেরকে কিছু একটা বলে। এর পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় তারা তাদের নতুন বাড়িতে আসে। তখনই সেখানে তাদের বাড়ির মালিক আসে এবং বলতে থাকে সে তাদেরকে অনেক কম টাকা দিয়ে এখানে বাড়ি ভাড়া দিয়েছে, তাদেরকে এখানে থাকতে দেওয়া নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সে সবাইকে বলেছে আর যাই হোক গিয়লরা কখনো চিল্লাপাল্লা করবে না। কিন্তু এগুলো শুনে গিয়লের মন অনেক খারাপ হয়ে যায়। বাড়িওয়ালা মহিলাটি তাদের ফ্যামিলিকে ডিজেবল বলতে থাকে, কিন্তু এই দিকে কোনো কিছুই গিয়ল তার পরিবারকে বুঝতে দেয় না। তখন গিয়ল তাদেরকে মিথ্যা বলে যে বাড়িওয়ালা তাদেরকে এখানে ওয়েলকাম জানাতে এসেছে। এটা শুনে গিয়লের মা অনেক বেশি খুশি হয় এবং তারা তাদের জিনিসপত্র নিয়ে বাড়িতে ঢুকতে থাকে। যখন তারা এগুলো নিচ্ছিল তখন বাড়িওয়ালা গিয়লের জিনিসপত্রের মধ্যে গিয়লের সার্টিফিকেট গুলো দেখে আর অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সে সাথে সাথে তার ছেলে বাউনহোকে কল করে। পরবর্তীতে আমাদেরকে দেখানো হয় তারা সবাই মিলে তাদের নতুন বাড়িটি খুব সুন্দর করে সাজাচ্ছিল। এরপর খাওয়ার সময় গিয়লের বাবা গিয়লকে বলে এরপর থেকে তাদের ক্যান্টিন থেকে বাসায় ফিরতে একটু লেট হবে, তাই সে যেন ইয়নহোকে সবসময় দেখে রাখে। তো কিছুক্ষণ পরে সেখানে বাড়িওয়ালার ছেলে বাউনহো আসে। গিয়ল বাউনহোর সাথে সাইকেল নিয়ে বের হয়ে যায়। এরপর তারা একটি মিউজিক ক্যাফের সামনে দিয়ে যাচ্ছিল। তখন বাউনহো গিয়লকে বলে সে যেন কখনোই এই ক্যাফেতে না যায়, কারণ সবাই বলে এই ক্যাফের যে মালিক সে নাকি একদিন একটি বাচ্চাকে খেয়ে ফেলেছিল। গিয়লের কাছে তাদের এই কথা বিশ্বাসই হয় না। তখন সেখানে ক্যাফের মালিক বেরিয়ে আসে, তাই তারা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় তারা সবাই মিলে গেম খেলছিল। তখনই
গিওলের কাছে তার বাবার কল আসে এবং তার বাবা তখনই তাকে বাসায় ফিরতে বলে। গিওল তখন সেখান থেকে চলে গেলে বাউনহোর বাকি বন্ধুরা তাকে বলে সে যেন আর গিওলকে তাদের সাথে না আনে। তখন বাউনহো বলে সে গিওলের সাথে অন্য কারণে হাঁটছে। যাই হোক, পরদিন সকালে তারা যখন স্কুলে যাচ্ছিল তখন গিওল বাউনহোকে নিজের ফ্রেন্ড মনে করে তার সাথে স্টাডি করার জন্য ডাকে, কিন্তু বাউনহো বলে সে তার সাথে স্টাডি করবে না। এরপর সে গিওলকে বলে সে যেন কালকের পরীক্ষায় নিজের খাতায় নিজের নাম না লিখে বাউনহোর নাম লিখে রাখে এবং পরীক্ষা শেষ হয়ে গেলে সে যেন তার খাতাটি এক্সচেঞ্জ করে নেয়। মানে বাউনহো আসলে তার গ্রেড বাড়ানোর জন্য গিওলকে ইউজ করতে চায়, কিন্তু গিওল তো তার কথায় রাজি হয় না। তাই সে বলে গিওল হয়তো চাইবে না যে তার কারণে পুরো পরিবারটা রাস্তায় থাকুক, তাই সে যেন চুপচাপ তার বলা মতো কাজটা করে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। গিওল তখন কি করবে সেটা সে বুঝতে পারে না। পরের দিন আমাদেরকে দেখানো হয় গিওল বাউনহোর সাথে তার পেপার এক্সচেঞ্জ করে না, এজন্য বাউনহো এবং তার ফ্রেন্ডরা মিলে গিওলকে বুলি করতে থাকে। এরপর সে গিওলকে বলে সে তার মাকে বলে তাদের বাসা থেকে তাকে বের করে দিবে। এটা শুনে গিওল অনেক বেশি স্যাড হয়ে যায় এবং স্কুল থেকে হাঁটতে হাঁটতে সে মিউজিক ক্যাফের সামনে এসে বেঞ্চে বসে আর অনেক কাঁদতে থাকে। এ সময় ক্যাফের মালিক দাদু ভিভা গিওলকে দেখে এবং সে বাইরে বের হয়ে তাকে একটা তাওয়াল দেয়। এরপর গিওলকে সে ভেতরে নিয়ে আসে। গিওল তাকে তার কান্নার কারণ জানালে সে বলে গিওল কেন ওই দুষ্টু ছেলেদের জন্য কষ্ট পাচ্ছে, সে তাকে তাদেরকে ইগনোর করতে বলে। গিওল তখন তাকে বলে সে ওই ছেলেগুলোর জন্য কাঁদছিল না, সে তো ক্যাফেতে চলতে থাকা গানটা শুনে কাঁদছিল, কারণ গানটা অনেক বেশি ইমোশনাল ছিল। এটা শুনে ভিভা অনেক বেশি অবাক হয়। এরপর সে গিওলকে সেই দুষ্টু ছেলেগুলোর কথা তার বাবা মাকে জানাতে বলে। গিওল জানায় তার পরিবারের কেউই কথা শুনতে বা বলতে পারে না। এটা শুনে ভিভা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। এরপর যখন গিওল সেখান থেকে চলে যাবে তখন সে গিওলের কাছে জানতে চায় সে কি গিটার বাজানো শিখতে চায়। তো এরপর রাতে গিওল টর্চ জ্বালিয়ে গিটারের কর্ড মুখস্থ করতে থাকে। তো পরদিন দেখা যায় স্কুলে আবারও বাউনহো তাকে বুলি করে। তখনই তার ভিভার বলা কথাগুলো মনে পড়ে। সে তাকে বলেছিল তার শত্রুরা যদি তাকে বিরক্ত করে তাহলে সে যেন তাকে পাত্তা না দেয়, কারণ তারা অমানুষ। কিন্তু এক্ষেত্রে যন্ত্র আলাদা হয়, সে যদি তার গিটারের সাথে কথা বলার চেষ্টা করে তাহলে গিটারও তাকে উত্তর দিবে। গিওল তখন তার কাছে জানতে চায় সেটা কিভাবে করতে পারবো। তখন দাদু ভিভা তাকে গিটারের কর্ডের ব্যাপারে শেখায়। যাই হোক, এরপর স্কুল থেকে আসার সময় গিওল অনেক বেশি খুশি ছিল। সে সরাসরি বাড়িওয়ালার কাছে আসে এবং তাকে বলে লিগাল কাগজপত্র অনুযায়ী তারা তাদেরকে যদি বাড়ি থেকে বের করে দিতে চায় তাহলে এই মাসে তাদেরকে বের করতে পারবে না। বাড়িওয়ালা তখন তাকে বলে সে তাদের বাসা থেকে কখনোই বের করে দিবে না। এটা শুনে তো গিওল তাকে ধন্যবাদ দেয় আর তার বাসায় চলে আসে। তখনই বাউনহো গিওলকে তাদের বাসায় এসে এভাবে কথা বলতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর থেকে গিওল প্রতিদিন তার স্কুল শেষে দাদুর কাছে গিটার বাজানো শিখতে যায়। মিউজিক এখন তার কাছে অনেক বেশি ভালো লাগে। সে সব সময় গিটারের কর্ড নিয়ে ভাবতে থাকে আর তাছাড়া সে বাউনহোকে এখন একদমই পাত্তা দেয় না। এভাবে মিউজিক শিখতে শিখতে গিওল অনেক ভালো দিন কাটাচ্ছিল আর ধীরে ধীরে মিউজিকে অনেক বেশি পারদর্শীও হচ্ছিল। এরপর একদিন দাদু তাকে একটি অর্ধেক গান দিয়ে বলে সে যদি এই গানটা পূরণ করতে পারে তাহলে সে তাকে একটি গিটার গিফট করবে। এটা শুনে তো গিওল অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় একদিন গিওল তার বাসায় ফিরছিল। তখন সে দেখে তার বাসার সামনে বাউনহোকে তার মা দাঁড় করিয়ে রেখেছে, কারণ সে এবারও পরীক্ষায় শূন্য পেয়েছে। এটা দেখে গিওলের তার প্রতি মায়া হয় এবং সে তার গায়ে থাকা একটি সোয়েটার জড়িয়ে দেয়, কিন্তু বাউনহোর এটি ভালো লাগে না। তাই সে পেছন থেকে চিল্লাতে থাকে, কিন্তু গিওল তাকে পাত্তা না দিয়ে সে তার মতো সেখান থেকে চলে যায়। এরপর তার বাবা তাকে বলে তারা একটু বাইরে যাচ্ছে, সে যেন ইয়নহোর খেয়াল রাখে, কারণ ইয়নহো একটু অসুস্থ। গিওল তখন ইয়নহোর কাছে যেয়ে দেখে সে ঘুমিয়ে আছে এবং তার অনেক বেশি জ্বর। ইয়নহোকে এভাবে ঘুমাতে দেখে সে গিটার প্র্যাকটিস করার জন্য বসে। তখনই আমাদেরকে আগে দৃশ্য দেখানো হয় যেখানে দাদুর কাছে গিওল জিজ্ঞাসা করেছিল মিউজিকটা কি তার লেখা। দাদু বলেছে এই মিউজিকটা যার লেখা তাকে কেউ চিনে না। এখন গিওল কানে হেডফোন দিয়ে প্র্যাকটিস করতে থাকে। তখনই তাদের বাসায় বাউনহো এসে দরজা ধাক্কাতে শুরু করে, কিন্তু গিওল তো আর তার আওয়াজ শুনতে পারে না। তখনই বাউনহো তাদের বাসার জানালা খুলে তার দেয়া সোয়েটারটি সেখানে ফেলে দেয়। তারপর যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার সামনে কেউ একজন জ্বলন্ত সিগারেট ফেলে দেয়। সেই সময় বাউনহো রাগ করে সিগারেটটি নিয়ে আবারও গিওলদের বাসায় ফেলে দেয়। অন্যদিকে গিওলের গানের প্র্যাকটিস শেষ হলে সে আবারও ইয়নহোর কাছে যায় আর দেখে যে সে ঘুমাচ্ছে কিনা। তাকে ঘুমাতে দেখে সে দাদুর ক্যাফেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সিগারেটটি যখন সেখানে থাকা পর্দার সাথে লাগে তখনই পর্দায় আগুন লেগে যায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় গিওল ক্যাফেতে যাওয়ার আগে দাদুকে কল করতে থাকে, কিন্তু সে তার কলই রিসিভ করে না। তাই সে তাকে একটি মেসেজ লেখে সে তার দেওয়া গানটি পূরণ করে ফেলেছে। সে এখন তাকে গানটি শোনাতে আসছে। এরপর সে যখন ক্যাফের সামনে যায় তখন সে দেখে ক্যাফেটি বন্ধ। তখন আমাদেরকে দেখানো হয় দাদু ভিভা আত্মহরণ করেছে। পরবর্তীতে দেখা যায় গিওলদের বাড়িতে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিসের লোকেরা সেখানে আগুন থামাতে চলে আসে। গিওলের বাবা মা তখন সেখানে এসে এগুলো দেখে তাদের ছেলেদের জন্য ছটফট করতে থাকে। তখনই একজন ফায়ার সার্ভিসের লোক ইয়নহোকে বাসার মধ্য থেকে বের করে আনে। গিওলের বাবা তখন গিওলকে সেখানে দেখে না। তখন সে তার ইশারার মাধ্যমে দমকল কর্মীদের কাছে গিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তো তার কোনো কথাই বোঝে না। তখন গিওলের বাবা তাকে খুঁজতে বাসার মধ্যে চলে যায়। ভেতরে গিয়ে সে গিওলকে কোথাও খুঁজে পায় না। তখনই তার উপরে একটি শেলফ পড়ে। এদিকে গিওল তখন তার মায়ের কাছে আসে। তার মা তার কাছে জানতে চায় সে এতক্ষণ কোথায় ছিল। তার বাবা তো তাকে খুঁজতে বাসার মধ্যে গিয়েছে। তখনই গিওলের মনে পড়ে সে যখন বাবার
বাবার কাছে জানতে চেয়েছিল যে দুই ভাই যদি একসাথে কোনোদিন বিপদে পড়ে তাহলে তার বাবা আগে কাকে বাঁচাবে। তখন তার বাবা তাকে বলেছিল সে গিয়লকে বাঁচাবে, কারণ গিয়ল তার পরিবারের সবাইকে বাঁচানোর জন্য লোকেদের কাছে সাহায্যের জন্য ডাকতে পারবে। বাবা তখন তাকে আরো বলেছিল তার শব্দই তাদেরকে বাকি দুনিয়ার সবার সাথে কানেক্ট করে, এজন্য সে তাদের জন্য ফেরেশতার মতো। এটা শুনে গিয়ল তো খুব খুশি হয়েছিল, আর তখন সে এই কথাগুলো মনে করে কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর দমকল কর্মীরা বাসার মধ্য থেকে তার বাবাকে বের করে আনে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যায়। এসব কিছু তখন বাউনহো দেখছিল। এসব দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই সব কিছুর মূলে তো তারই হাত ছিল। তো পরদিন বাড়িওয়ালা হসপিটালে গিয়ে গিয়লের বাবা মাকে বলে তাদের জন্য তার অনেক ক্ষতি হয়েছে, এজন্য সে তাদেরকে বাসাটি ছেড়ে দিতে বলে। এগুলো তখন বাইরে থেকে গিয়ল শুনতে পায়, তাই তার খুব খারাপ লাগে। যাই হোক, কিছুদিন পরে তারা সেই বাড়িটি পাল্টে চলে যাচ্ছিল। তখনই গিয়ল সেই দাদুর সাথে একবার শেষ দেখা করার জন্য ক্যাফেতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে দাদু আর বেঁচেই নেই। এটা শুনে সে ওখানে দাঁড়িয়ে অনেক কাঁদতে থাকে। তখন সেখানে দাদুর নাতনি আসে। সে গিয়লকে এভাবে কাঁদতে দেখে খুবই অবাক হয়। যাই হোক, এরপর তারা সেই এলাকা পাল্টে অন্য এক জায়গায় আসে। ধীরে ধীরে সময় এগোতে থাকে। এখন সেই মিউজিক ক্যাফেটির জায়গায় অনেক বড় একটি বাড়ি হয়েছে, আর 6 বছর পরে সেখানে একজন মহিলা এবং তার মেয়েও থাকতে আসে। অন্যদিকে ইয়নহো এবং গিয়লও বড় হয়ে যায়। ইয়নহো একজন অ্যাথলেট হয়, সে প্যারা অলিম্পিক্সে যাওয়ার জন্য ট্রেনিং নিচ্ছিল। গিয়ল তখন তাকে প্র্যাকটিসের জন্য আরো বেশি হেল্প করত। তো একদিন তারা একটি ক্যাফেতে বসেছিল। গিয়ল তখন তাকে কোচের বলা কথাগুলো বলতে থাকে, কিন্তু ইয়নহো তার ফোনে ইনস্টাগ্রাম ঘাঁটছিল। তখন গিয়ল তার কাছে জানতে চায় যে সে কি আবারও নতুন গার্লফ্রেন্ড পেয়েছে। ইয়নহো তখন তাকে বলে যে এই মেয়েটি আরো বেশি সুন্দরী এবং সে তার মতোই কথা বলতে বা শুনতে পায় না। পরবর্তীতে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়। সে তার অন্য বন্ধুদের সাথে একটি আইসক্রিম পার্লারে আসে। দোকানের স্টাফ ইচান তাকে দেখে মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। তখন সে মেয়েটির নাম তার ড্রেসে লেখা দেখতে পায়। মেয়েটির নাম ছিল সিয়ন। সে তখন তার কাছ থেকে তার ভয়েস শোনার জন্য অপেক্ষা করতে থাকে। একটা সময় মনে হয় সিয়ন হয়তো বোবা, কিন্তু পরক্ষণেই সিয়ন তার অর্ডারটি দেয়, অর্থাৎ সে বোবা ছিল না। তখনই আমাদেরকে আবারও ইয়নহো আর গিয়লকে দেখানো হয়। গিয়ল অবাক হয়ে বলে মেয়েটা তাকে বোবা হওয়ার কথা মিথ্যা বলেছিল। ইয়নহো বলে হ্যাঁ, এবং এটা বলে হয়তো সে তার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যা বলেছে। তখনই তাদের ফোনে তাদের মায়ের মেসেজ আসে এবং তাদেরকে এখনই ক্যান্টিনে আসতে বলা হয়। মেসেজটি পেয়ে তারা তখনই সেখান থেকে চলে যায়। এরপরে দেখানো হয় ইচানকে। সে সিয়নকে এক্সট্রা আইসক্রিম দিচ্ছিল। তখনই সেখানে তার ফ্রেন্ড এসে তাকে পালাতে বলে, কারণ তার দাদি এখানে আসছে। এটা শুনে ইচান সেখান থেকে দৌড় দিয়ে পালাতে যায়, কিন্তু সে তার দাদির সামনে ধরা পড়ে যায়। দাদি তখন তাকে পড়াশোনা বাদ দিয়ে জব করার জন্য লাঠি দিয়ে মারতে থাকে। ইচান তখন কোনো মতে সেখান থেকে পালায়। এরপর আমাদের গিয়লকে দেখানো হয়। তারা তখন রেস্টুরেন্টে এসে দেখে তাদের বাবা অন্য লোকদের সাথে ড্রিঙ্ক করছিল এবং তারা সবাইকে গিয়লের ব্যাপারে জানিয়ে তাকে নিয়ে প্রাউড ফিল করছিল। এরপর তার বাবার অনেক বেশি নেশা হয়ে যায়। তারা দুজনেই মিলে তাকে বাসায় নিয়ে আসে। বাবা নেশার ঘরে গিয়লকে বলে সে তার দুই ছেলেকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে, কারণ 6 বছর আগে তার কাছে কিছুই ছিল না, আর এখন তার কাছে সবকিছু আছে এবং সবাই তাকে সম্মানও করে। তাই সে তার ছেলেদের ভালো ফিউচারের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। এরপর সে গিয়লকে তার ছেলে হওয়ার জন্য অনেক ধন্যবাদও জানায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় গিয়ল একা একা বসে তার বাবার বলা কথাগুলো মনে করছিল। তখন সে তার গিটারের পিক বের করে। এই সময় আমাদের আগের একটি দৃশ্য দেখানো হয়। দাদু ভিভা গিয়লকে একটি সাইন দেখিয়ে বলেছিলেন এটাকে কোডা বলা হয়। কোডা হলো সেই সব বাচ্চা যারা বোবা এবং কানে শুনতে পায় না এমন ফ্যামিলি থেকে বিলং করে, আর তারা তাদের ফ্যামিলিকে বাইরের কোলাহলের সাথে কানেক্ট করে। আর এই কোডা হলো গিয়ল। সে আরো বলে গিয়ল তার মিউজিকের মাধ্যমে সবাইকে কানেক্ট করবে। এরপর বর্তমান দেখানো হয়। গিয়ল তার গিটারটি নিয়ে মুখ লুকিয়ে সবাইকে মিউজিক শোনাচ্ছে, আর অনেক লোকেরা সেখানে জড়ো হয়ে তাকে চিয়ার করতে থাকে। পরের দৃশ্যে আমাদেরকে 3টি ছেলেকে দেখানো হয়। তারা সেখানে দাঁড়িয়ে কারো আসার জন্য অপেক্ষা করছিল। তখন একজন বলতে থাকে সে কিভাবে জানলো যে সে আজকে আসবে। অন্য ছেলেটি বলে সে এখানে আসবেই, কারণ সে সবসময় একটি প্যাটার্ন ফলো করে আসে। বছরের মধ্যে একদিন সে আসে এবং তারপর সবাইকে বিদায় জানিয়ে গুম হয়ে যায়, আর এরপর পরের বছর সে ফেরে। আজই হলো সেই দিন। তখন সেখানে গিয়ল আসে। সে তখন সবার সামনে পারফর্ম করতে থাকে, আর সবাই তাকে অনেক বেশি চিয়ারও করছিল। তার পারফরমেন্স দেখে সেই 3টি ছেলে অনেক বেশি অবাক হয়ে যায় আর মুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। গিয়লও তার পারফরমেন্স শেষ হলে সেখান থেকে চলে যেতে নেয়। সেই সময় সেই 3টি ছেলে তার কাছে আসে এবং তাকে বলে তারা তাকে তাদের ব্যান্ডের মেম্বার বানাতে চায়। তাদের ব্যান্ডের নাম হলো স্পাইন 9। তারা গিয়লকে তাদের গিটারিস্ট হওয়ার জন্য অফার দেয়। এটা শুনে গিয়ল তাদেরকে না বলেই সেখান থেকে চলে যেতে নেয়। তখন তাদের মধ্যে একজন তাকে আটকায় এবং বলে সে যদি তাদের টিমে জয়েন করে তাহলে অনেক টাকাও পাবে। এরপর সে গিয়লকে তাদের ব্যান্ডের গানের সিডিটি দেয় এবং এই গানগুলো তাকে শুনতে বলে। তাকে তাদের অডিশনেও আসতে বলে। গিয়ল তারপর সাইকেল চালিয়ে বাসায় যেতে যেতে স্পাইন 9 গানগুলো শুনতে থাকে। এরপর ভাবতে থাকে সে কি তার বাবার ইচ্ছা অনুযায়ী ডাক্তার হবে নাকি তার নিজের প্যাশন ফলো করবে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় স্পাইন 9 ব্যান্ডের মেম্বাররা রিহার্সেল করতে থাকে এবং গিয়লকে নিয়ে কথা বলতে থাকে। তখনই সেখানে গিয়ল আসে এবং সে তাদেরকে জানায় সে তাদের ব্যান্ডে জয়েন করবে, কিন্তু এখানে তার কিছু শর্ত আছে। তাকে তার পড়াশোনা করার জন্য সময় দিতে হবে, আর তার জন্য তার টপ প্রায়োরিটি সবসময় হবে তার পরিবার। এগুলো
এগুলো শুনে তারা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন আমাদেরকে ইচানকে দেখানো হয়। সেই স্কুলে গিয়ে তার বন্ধুদের সিওনের ব্যাপারে জানায় এবং সে তাকে বলে সে প্রথম দেখাতেই সিওনকে ভালোবেসে ফেলেছে। যেহেতু তার বন্ধু সিওনের ক্লাসমেট ছিল, তাই সে তার বন্ধু সিওনের সাথে তার লাইন করিয়ে দিতে বলে। তার বন্ধু তাকে জানায় সিওন 11 ক্লাসে পড়ে, সে অনেক ভালো চেলো বাজায়, আর সে যেহেতু অনেক বেশি সুন্দরী তাই সব ছেলেরা এবং সুপারস্টাররাও তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে। কিন্তু সে কখনো কাউকে পাত্তা দেয়নি, সে সবসময় তার প্র্যাকটিস নিয়েই বিজি থাকে। তাছাড়া তার ফ্যামিলিও অনেক বড় লোক। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় একটি পার্টি চলছিল, সেখানে সিয়ন পারফর্ম করবে। তখনই সেখানে ইচান এবং তার বন্ধু দূর থেকে তাকে দেখছিল। ইচানের বন্ধু তাকে জানায় সিয়নের বিয়ে অনেক আগে থেকেই একজনের সাথে ঠিক হয়ে আছে, যে কিনা এখন ডাক্তারি পড়ছে এবং তাদের ফ্যামিলি অনেক বেশি বড়লোক। তাছাড়া তাদের একটি মিউজিক ব্যান্ডও আছে। তখন সে ইচানের কাছে জানতে চায় তার কি মনে হয় সে এত নামি দামি একজনকে টক্কর দিতে পারবে। যাই হোক, ইচান তারপর সিয়নকে সেই পার্টিতে ঢুকে দেখতে থাকে। তখনই সিয়নের একজন ফ্রেন্ড তাকে ধরে ফেলে এবং তার কাছে জানতে চায় সে সেখানে কি করছে। ইচান কিছু বলতেই যাবে, তখনই সেখানে সিয়ন আসে এবং সে তার ফ্রেন্ডকে বলে সে ইচানকে এখানে ডেকেছে কারণ আগের দিন সে আইসক্রিমের টাকা তাকে দিতে ভুলে গিয়েছিল। এরপর সে ইচানকে নিয়ে একটু দূরে যায়। তখনই সে ইচানকে তাকে স্টক করতে মানা করে। ইচান তাকে বলে সে শুধুমাত্র তার ফ্রেন্ড হতে যায়। সিয়ন বলে তার ফ্রেন্ড বানানোর কোনো সময়ই নেই, সে সব সময় তার প্র্যাকটিস নিয়েই ব্যস্ত থাকে। ইচান তখন তাকে মেশিনের মতো হয়ে এভাবে বাঁচতে মানা করে এবং তাকে বলে এই বয়স তো আর কখনো ফিরে আসবে না, তাই এটাকে এনজয় করতে। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় স্পাইন 9 এর কনসার্ট চলছে, সেখানে বাকি মেম্বারদের সাথে গিওলো পারফর্ম করছিল আর তাদের পারফরমেন্স সেখানে সবাই অনেক বেশি এনজয় করে। এরপর দেখানো হয় একটি এজেন্সি তাদের স্টার সিঙ্গার ডাংজিনের ওয়ার্ল্ড ট্যুর প্ল্যান করতে থাকে। তারা তার পারফরমেন্সের জন্য নতুন একটা ব্যান্ড খুঁজছিল, কিন্তু তারা যেই ব্যান্ডকে ডাংজিনের কাছে নিয়ে আসতো তাকেই সে মানা করে দিত। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় ডাংজিন একটি ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে সে জানায় সে যখন স্কুলে পড়তো তখন সে একটি ব্যান্ডের সাথে যুক্ত ছিল, সেই ব্যান্ডের নাম ফার্স্ট লাভ মেমোরি ম্যানিপুলেটর। তখন এই ব্যান্ডের নামটি এজেন্সির সিও আজও শুনতে পায় এবং সেই নামটি শুনে অনেক বেশি অবাক হয়। তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং সে তাকে স্পাইন 9 এর একটি ভিডিওতে গিওলের পারফরমেন্স দেখায়। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় ডাংজিন একটি ইন্টারভিউ দিচ্ছিল। এদিকে পারফরমেন্স শেষে গিওলের অটোগ্রাফ নেওয়ার জন্য সবাই তাকে ঘিরে ধরে। এটা দেখে তখন বাকি মেম্বাররা গিওলকে তাদের ব্যান্ডের লাকি কার্ড মনে করে, কারণ তার আসার পর ব্যান্ডের পপুলারিটি আরো বেড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ক্লাবের ওনার তাদের কাছে আসে আর তাদেরকে জানায় স্পাইন 9 কে ডাংজিনের শোতে পারফর্ম করার জন্য লিস্ট করা হয়েছে। এর পরের সপ্তাহে এমজে এন্টারটেইনমেন্টের সিও মাজু তাদের পারফরমেন্স লাইভ দেখতে আসবে। এটা শুনে তো তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা এটা সেলিব্রেট করার জন্য পার্টিও করতে যায়। তখন একজন গিওলকে বলে যদি এমজে এন্টারটেইনমেন্টের সাথে তাদের এই ডিলটি ফাইনাল হয়ে যায় তাহলে তাদের ব্যান্ড আরো অনেক বেশি পপুলার হয়ে যাবে। এটা শুনে গিওল খুব হ্যাপি হয়। তখন তার কাছে তার বাবার একটি মেসেজ আসে, সেখানে লেখা ছিল তার বাবার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে তাকে এখনই থানায় আসতে বলে। এটা দেখে গিওল দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে পুলিশ স্টেশনে গিওলের বাবা এবং তাদের আগের বাসার বাড়িওয়ালা ছিল। গিওল সেখানে আসলে জানতে পারে এই মহিলার গাড়ি তার বাবার ওয়্যার হাউসে ধাক্কা দিয়েছে। মহিলাটি তখন জানায় গাড়িটা তখন সে চালাচ্ছিল, কিন্তু গিওলের বাবা বলে গাড়িটা সে না, অর্থাৎ তার ছেলে চালাচ্ছিল। কিন্তু মহিলাটি বারবার তার নিজের কথাই বলতে থাকে, আসলে সে সব সময়ের মতো তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিল। এরপর যখন তারা পুলিশ স্টেশন থেকে বের হয় তখন গিওলের বাবা মহিলাটিকে বলে সে এখনো আগের মতোই আছে। যেবার তাদের বাসায় আগুন লেগেছিল সেইবারও সে বাউনহোকে বাঁচিয়েছিল আর আজও সে তাই করছে। এরপর তারা বাসায় চলে আসে। তখন গিওল তার বাবার কাছে জানতে চায় সে বাউনহোকে ছেড়ে দিলেই তো পারতো। তার বাবা বলে 6 বছর আগে যখন তাদের সাথে অন্যায় হয়েছিল তখন তার কাছে পাওয়ার না থাকায় সে তাদের জাস্টিস পায়নি, আর এতে করেই কেউই ভালো নেই, না গিওল ভালো আছে না ইয়নহো ভালো আছে। আর সে যদি বাউনহোর বিরুদ্ধে ঠিকঠাক অ্যাকশন নেয় তাহলে এটা বাউনহোর জন্য ভালো হবে, কারণ সে পরবর্তীতে কারো ক্ষতি করার আগে 10 বার ভাববে। তখন গিওল আর তার বাবাকে কিছুই বলে না। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় গিওল তার ব্যান্ড মেম্বারদের সাথে দেখা করতে চায়। সেখানে গিয়ে সে সবাইকে জানায় সে আর তাদের ব্যান্ডের মেম্বার হয়ে থাকতে পারবে না। এটা শুনেই একজন মেম্বারের তার উপর রাগ হয়ে তাকে মারে, কিন্তু সে তখন তাদেরকে বলে তার ফ্যামিলি হলো তার প্রথম প্রায়োরিটি। মিউজিকের জন্য সে তার ফ্যামিলিকে একবার হারাতে চাচ্ছিল, সেই সবকিছু ভুলে তার প্যাশনকে ফলো করতে চেয়েছিল, কিন্তু কিছু জিনিস হয়তো সে কখনোই ভুলতে পারবে না। আর তাছাড়া তার ফ্যামিলির সবাই বোবা, তাই সে যত পৃথিবীতে মজা করবে তার ফ্যামিলির জন্য জীবন চালানো ততটা কঠিন হয়ে যাবে। এজন্যই তাকে ব্যান্ডটি ছাড়তে হবে। এরপর সে তাদেরকে সরি বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই তাদের একজন মেম্বার তাকে ডেকে বলে তারা তার আসার জন্য অপেক্ষা করবে। এরপর গিওল তার মায়ের
মায়ের কাছে যায় এবং তার সাথে কথা বলে। তার মা তখন তাকে তার রিপোর্ট কার্ড দেখিয়ে বলে তাকে তার টিচার বলেছে গিওলের নাম্বার দিনে দিনে কমে যাচ্ছে। গিওল তখন তাকে বলে সে কি তার রুমে গিয়েছিল। তার মা বলে সে অনেকবারই তার রুমে গিয়েছে এবং তার উচিত হয়নি এগুলো তার থেকে লুকানো। এসব কিছু শুনে গিওল আপসেট হয়ে পড়ে। তখন তার মা বলে যায় সে যেন সবসময় তার বাবার মাথা উঁচু রাখে এবং তাদের আগের গিওল হয়েই যেন থেকে যায়। এটা শুনে গিওল সেখান থেকে উঠে চলে আসে এবং তার সাইকেল নিয়ে সেই মিউজিক ক্যাফেটি যেখানে ছিল সেখানে যায়। সেখানে যেয়ে সে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে এবং দাদু ভিভাকে ইমাজিন করতে থাকে। তখন বাড়িটির মধ্য থেকে একজন মহিলা বেরিয়ে আসে। সে গিওলকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে জানতে চায় যে সে কি তার মেয়েকে দেখার জন্য এভাবে দাঁড়িয়ে আছে। গিওল তখন তাকে বলে 6 বছর আগে এখানে একটি মিউজিক ক্যাফে ছিল আর সেই ক্যাফেটির ওনারের খুব বেশি ক্লোজ ছিল। মহিলাটি তখন তার কাছে জানতে চায় সে কি গিওল। গিওল জানায় হ্যাঁ। তো এটা জানতে পেরে সে তাকে বাসার ভেতরে আসতে বলে। এরপর গিওল ভেতরে গেলে জানতে পারে এই মহিলাটি আসলে দাদু ভিভার মেয়ে। এরপর মহিলাটি তাকে একটি গিটার এনে দেয় যেটা দাদু ভিভা তাকে গিফট করবে বলেছিল। মহিলাটি তখন তাকে বলে তার বাবা অনেক আগেই তাকে এই গিটারটি দিতে বলেছিল। এই সব কিছু শুনে গিওল খুব কাঁদতে থাকে। এরপর রাতের বেলা গিওল একা একটি বেঞ্চে বসেছিল। তখন সে তার সামনে ভিভাকে কল্পনা করে। সে ভিভাকে তার কারেন্ট সিচুয়েশন জানায়। সে তাকে বলে সে কি তার ডিসিশনকে ফলো করবে নাকি তার বাবা মার কথা মতো চলবে। সে কিছুই তো বুঝতে পারছে না। ভিভা তখন তাকে একটি কয়েন ফ্লিপ করে ডিসিশন নিতে বলে। গিওল তখন তাকে বলে সে তার জীবনের এত বড় একটি ডিসিশন কিভাবে একটি টচের মাধ্যমে নিবে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় যে স্পাইন 9 এর মেম্বারে একসাথে রিহার্সাল করছিল। তখনই তাদের সাথে গিওল এসে জয়েন করে। অর্থাৎ সে টচ করার মাধ্যমে তার প্যাশনটাই ফলো করার সিদ্ধান্ত নেয়। এরপরে আমাদেরকে ইচানকে দেখানো হয়। সে তার ঘরে শুয়েছিল। তখনই তার ফ্রেন্ড বানসাল একটি গান গাইতে থাকে। ইচান তখন তার কাছে জানতে চায় এই গানের নাম কি। বানসাল তখন তাকে গানটির নাম বলে আর গানটি গাইতে শুরু করে। তখন ইচানের চোখে পানি চলে আসে। বানসাল তাকে বলে সে হয়তো প্রেমে পড়ে গিয়েছে, তাই তার এখন ব্যান্ডে যুক্ত হওয়া উচিত, তাহলে সে তার ভালোবাসার মানুষটিকে জিতে নিতে পারবে। এরপর আমরা সিওনকে দেখতে পাই। সে তার ফ্রেন্ডকে বলে ব্যান্ড মানে হলো শব্দ দূষণ। তখন তার ফ্রেন্ড তার কাছে জানতে চায় তাহলে সে কেন মাঝে মাঝে ব্যান্ডের শো দেখতে যায়। সে জানায় আসলে তার ফিয়ন্সের জন্যই তাকে যেতে হয় আর তার ফিয়ন্সের নাম হলো জিওয়ান। এরপর চুংওয়াকে দেখানো হয় যে কথা বলতে বা শুনতে পারতো না। সে একটি বালতিতে করে পানি নিয়ে যাচ্ছিল। তাকে দেখে কিছু মেয়ে ইচ্ছা করেই তাকে পা দিয়ে ফেলে দেয় আর তখনই তার সামনে থেকে আসা সিওনের গায়ে সেই পানিটি লেগে যায়। তার ফ্রেন্ড তখনই তার উপর রাগ করতে গেলে সে তার ফ্রেন্ডকে থামায় এবং চুংওয়ার কাছে জানতে চায় সে ব্যথা পেয়েছে কিনা। চুংওয়া তো আর কথা বলতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। এরপর যখন সিওন তার জামা পরিষ্কার করছিল তখন তার কাছে চুংওয়া আসে এবং তাকে একটি টি শার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। সিওনও সেই টি শার্টটি পরে নেয় আর যখন বাইরে বের হয় তখন আবারও তার জন্য দাঁড়িয়ে থাকা ছেলেরা তাকে ঘিরে ধরে। তখনই সেখানে ইচান চলে আসে এবং সে সিওনের গায়ে একটি ব্যান্ডের টি শার্ট দেখে মনে করে সিওন হয়তো ব্যান্ড অনেক পছন্দ করে, এজন্য সে সিওনকে তাদের ব্যান্ডের শো দেখার জন্য ইনভাইটও করে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়। আমাদেরকে গিওলকে দেখানো হয় ফ্যামিলির সাথে মিলে সে লাঞ্চ করছিল। তখন তার বাবা তাকে জানায় তাকে তার সাথে একটু যেতে হবে সেই দিনের অ্যাক্সিডেন্ট হওয়ার সময় সিসিটিভি ফুটেজ দেখতে। গিওল তখন তাকে বলতে চেয়েও বলতে পারে না আজকে তার ব্যান্ডে যেতে হবে, কিন্তু ইয়ন হু এটা ঠিকই খেয়াল করে এবং সে তার বাবাকে জানায় আজকে তার প্র্যাকটিস আছে এবং রাতে গিওলকে তার সাথে যেতে হবে। এটা বলে তারা দুজন বাইরে বেরিয়ে আসে। তখন গিওল তার কাছে জানতে চায় সে বাবাকে মিথ্যা কেন বলল। ইয়ন হু তাকে বলে সে তার স্পাইন 9 ব্যান্ডে জয়েন করার বিষয়টা অনেক আগে থেকেই জেনে গিয়েছিল আর সে এটাও জানে আজকে তার শো আছে। গিওল তখন তার ভাইকে ধন্যবাদ জানায় আর তাড়াতাড়ি করে তার ব্যান্ডের কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তাদের ব্যান্ডের একজন মেম্বার অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে আর সে ছিল ব্যান্ডের মেইন ভোকালিস্ট, তাই সে তার জন্য ওষুধ আনতে চায়। এদিকে রাস্তা দিয়ে তখন সেই বাড়িওয়ালাটি অর্থাৎ বাউনহুর মা কোথাও যাচ্ছিল। গিওল তখন তার ব্যান্ড মেম্বারকে ওষুধটি দেয়। তখনই বাউনহুর মা এটা দেখে মনে করে গিওল হয়তো ড্রাগস নেয়। যাই হোক, এরপর গিওলের বাবাকে দেখানো হয়। সে সিসিটিভি ফুটেজ নিয়ে সেটাকে পুলিশের কাছে জমা দেয় এবং বাউনহু যে গিলটি সেটা সে প্রমাণ করে। এটা শুনে বাউনহুর মা অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপর সে গিওলের বাবাকে বলে সে তার ছেলেকে এভাবে ধরিয়ে দিয়ে ঠিক করলো না। তাছাড়া সে এত বড় বড় কথা বলছেই বা কিভাবে, তার নিজের ছেলেই তো ক্লাবে যে মাদক নেয় এবং মদ খায়। এটা শুনে গিওলের বাবা তার গাড়িটি নিয়ে সেই ক্লাবের দিকে যেতে থাকে। এদিকে কিছুক্ষণের মধ্যে স্পাইন 9 এর শো শুরু হবে। অনেক মানুষ এসে সেখানে জড়ো হয়ে যায়। তাছাড়া এমজি এন্টারটেইনমেন্টের মালিক মাজুও আসে সেখানে। এরপর ব্যান্ডের মেম্বার গিওলকে মেইন ভোকালিস্ট হয়ে গান গাইতে বলে। গিওল প্রথমে বলে সে এটা কিভাবে করবে, কিন্তু তাদের মেম্বাররা তাকে বলে তাকে এটা করতেই হবে। এরপরেই শুরু হয়ে যায় তাদের শো এবং গিওলকে তার মাস্ক খুলে গান গাইতে শুরু করে, যদিও সে বলেছিল সে মাস্ক খুলবে না। আর তখনই তার বাবা সেখানে চলে আসে আর তাকে দেখে ফেলে। শো শেষ হয়ে গেলে তার বাবা গিওলকে অনেক বেশি বকা দিতে থাকে। সে গিওলকে বলে সে তাকে ধোকা দিয়েছে। গিওল বলে সে তাদেরকে অনেক আগেই এটা জানাতে চেয়েছিল, কিন্তু কখনো সুযোগ পায়নি জন্য সে বলতে পারেনি। সে আরো বলে সে মিউজিক অনেক বেশি ভালোবাসে এবং সে এই ব্যান্ডের হয়ে স্টেজে পারফর্ম করতে চায়। তার বাবা বলে তার এখন পড়াশোনা করা উচিত আর সে পড়াশোনা না করে এভাবে ক্লাবে এসে মাদক নিচ্ছে। এটা শুনে গিওল অনেক বেশি রেগে যায়। তার বাবা যখন তাকে নিয়ে যেতে চাচ্ছিল তখন সে তার বাবার সাথে না যেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে বাইরে বের হয়ে অনেক বেশি কান্না করতে থাকে। তারপর সে তার গিটারটি নিয়ে ভাঙতেই যাবে, তখনই সেখানে অদ্ভুত একটি ঘটনা ঘটে। সে
আকাশের দিকে তাকিয়ে দেখে সেখানে দুটো চাঁদ আছে, তাছাড়া তার দুটো ছায়াও সে দেখতে পাচ্ছিল। সে তখন দূরে লা ভিভা মিউজিক নামে একটি শপ দেখতে পায়। সে দোকানে গেলে দোকানের শপকিপার তাকে ওয়েলকাম করে এবং তার কাছে জানতে চায় সে এখানে কিভাবে এলো। গিয়ল তাকে বলে সে এই শপটি অনেক দিন ধরে খুঁজছিল। এরপর শপকিপার তার কাছে জানতে চায় সে কি তার গিটারটি বেচে দিতে চায়। গিয়ল হ্যাঁ জানালে সে তার গিটারটি রেখে দেয় এবং তাকে অনেকগুলো টাকা দেয়। এরপর সে তাকে একটি কার্ড দিয়ে দেয় আর তাকে এই কার্ডটি কখনো হারাতে মানা করে, এটা হারালে সে অনেক বড় বিপদে পড়ে যাবে। এরপর গিয়ল সেই শপ থেকে বাইরে বের হয়ে যায়। তখন সে দেখে হঠাৎই সেখানে দিন হয়ে গেছে। আর বিশ্বাস করো এইখান থেকে এই ড্রামার মূল কাহিনী শুরু হয়। এরপর সে একটি নিউজ পেপার কুড়িয়ে পায় আর তাতে 1995 সালে ডেট লেখা ছিল। এটা দেখে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই তাকে একজন পেছন থেকে ডাংজিন বলে ডাকে। গিয়ল পিছনে ফিরলে আমরা ইচানকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। তখন ইচান তার ফ্রেন্ড মাজুকে ডেকে বলে তারা ডাংজিনকে পেয়ে গিয়েছে। ইচানের নাম শুনে গিয়ল তাকে বাবা বলে ডাকে এবং অবাক হয়ে তার কাছে জানতে চায় সে কিভাবে কথা বলতে পারে। এখন আমাদেরকে ইচান সম্পর্কে জানানো হয়। সে 18 বছর বয়সী স্কুল স্টুডেন্ট। তার পড়াশোনা করতে একদমই ভালো লাগতো না। সে তার দাদির সাথেই থাকতো সবসময়, যাতে তার দাদির হেল্প হয়। এর জন্য সে একটি আইসক্রিম পার্লারে জব করত। একদিন তার দোকানে সিওন আসলে সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। তখন তার ফ্রেন্ড বানসাল তাকে বলে সে যদি তার পছন্দের মানুষটিকে তার গার্লফ্রেন্ড বানাতে চায় তাহলে তার একটি ব্যান্ডে যোগ দেওয়া উচিত। তার কথা শুনে সে দোকান থেকে একটি পপুলার ব্যান্ডের টি শার্ট কিনে আর সিওনকে যে তাদের ব্যান্ডের পারফরমেন্স দেখার জন্য আসতে বলে। এগুলো শুনে সিওন অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে সে এগুলো কেন বলছে। তখন ইচান তাকে বলে যে সে তার জন্য ব্যান্ডের টি শার্ট এবং গিটারের পিক কিনেছে, তাছাড়া তার জন্য সে নতুন ব্যান্ডও বানিয়েছে। সিওন তখন তাকে বলে সে তার শো দেখতে আসবে, কিন্তু এর জন্য একটি শর্ত আছে। তখন সে একটা মিউজিক দিয়ে দেয়, সেটাকে পূরণ করতে বলে। আর সে এটাও বলে যদি সে মিউজিকটি কমপ্লিট করতে না পারে তাহলে সে আর তার পেছনে কখনোই ঘুরবে না। তখন ইচানও বলে যদি সে মিউজিকটি কমপ্লিট করতে পারে তাহলে সিওনকে তার গার্লফ্রেন্ড হতে হবে। তারা দুজনেই দুজনের শর্তে রাজি হয়। এরপর সিওন যখন তার গাড়িতে ছিল তখন তার ড্রাইভার তার কাছে জানতে চায় যদি ছেলেটি তার দেওয়া চ্যালেঞ্জটি করে ফেলে তাহলে কি সিওন সত্যি তার গার্লফ্রেন্ড হবে। সিওন বলে সে তাকে অনেক কঠিন একটা গান দিয়েছে, তার পক্ষে এটা কমপ্লিট করা কখনোই সম্ভব না। এরপর ইচানকে দেখানো হয়। সে তার ফ্রেন্ড মাজুকে বলে সে একটি ব্যান্ড বানাবে আর মাজু হবে তার ম্যানেজার। এরপর তারা স্কুলের পুরনো ব্যান্ড মেম্বারদের সাথে দেখা করে এবং তাদেরকে ভালো গার্লফ্রেন্ড খুঁজে দেওয়ার লোভ দেখায় আর তার সাথে জয়েন করিয়ে নেয়। এরপর যখন তারা প্র্যাকটিস করতে থাকে তখন তারা জানতে পারে ইচান গিটারই বাজাতে জানে না, তাই তারা তখন ব্যান্ডটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইচান তখন তাদেরকে বলে সে তাদের ব্যান্ডের জন্য একজন ভালো গিটারিস্ট খুঁজে আনবে। তখনই তারা তাকে ডাংজিংকে তাদের ব্যান্ডের মেম্বার বানাতে বলে। এরপর ইচান মাজুকে নিয়ে বানসালের কাছে আসে। বানসাল তখন তাদেরকে জানায় ডাংজিং অনেক ভালো গিটারিস্ট আর তাকে গিটার চালানো বানসালে শিখিয়েছে। এটা শুনে ইচান তাকে ডাংজিংকে কল করে তাদের ব্যান্ডে জয়েন করার জন্য বলতে বলে, কিন্তু বানসাল তো ডাংজিংকে তার গিটার চালানোর শেখানোর ব্যাপারটা মিথ্যা বলেছিল, তাই তার কাছে ডাংজিং এর নাম্বারটাও নেই। কিন্তু ইচান অনেক জোরাজোরি করলে সে ডাংজিংকে কল করার নাটক করে। এরপর সে কলটি রেখে তাদেরকে জানায় ডাংজিং এখন পাহাড়ে গান গাইতে গিয়েছে, তাকে এখন পাওয়া যাবে না। যাই হোক, এরপর ইচান আর মাজু মিলে অনলাইন গিটারিস্ট খোঁজার জন্য একটি ফর্ম তৈরি করে। সেখানে সে ফর্মটিতে লেখে যে তাদের ব্যান্ডে গিটারিস্ট হিসেবে জয়েন করবে তাকে তারা ফ্রিতে থাকা এবং খাওয়ার সুযোগ করে দিবে। এখন এই জিনিসটি ডাংজিন দেখে এবং সে তাদের সাথে দেখা করার জন্য সিওল আসে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার খুব বেশি জোরে বাথরুম পায় এবং সে দৌড়ে বাথরুমের দিকে যেতে লাগে। তখনই তার সাথে গিওলের ধাক্কা লাগে আর তখন তার হাতে থাকা নিউজ পেপারটি মাটিতে পড়ে যায় আর সেই পেপারটি গিওল তুলে দেখে সেখানে 1995 সালের ডেট লেখা। তখনই ইচান এসে তাকে ডাংজিং বলে ডাকে। ডাংজিং আর মাজুর নাম শুনে গিওলের মনে পড়ে তার ব্যান্ড মেম্বাররা একদিন তাকে বলেছিল মাজু ডাংজিংকে এত বড় সিঙ্গার হতে সাহায্য করেছিল। তখন সে ইচানের নাম শুনে বুঝতে পারে সেই হলো তার বাবা, কিন্তু তার বাবা তো কথা বলতে পারতো না। এ কারণে সে শিওর হওয়ার জন্য ইচানের কাছে জানতে চায় যে সে কি 1978 সালে জন্মগ্রহণ করেছিল আর সে কি তার দাদির সাথে থাকে। ইচান হ্যাঁ জানালে গিওল তাকে বাবা বলে ডাকে এবং তার কাছে জানতে চায় সে কিভাবে কথা বলছে, তাছাড়া তার মা কোথায় আর সে কেন ব্যান্ড বানাতে যাচ্ছে। গিওলের এসব আচরণ দেখে ইচান ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগে। গিওলও তখন তার পিছু করতে থাকে। এক পর্যায়ে সে তাদেরকে ধরেই ফেলে। এরপর সে তাদেরকে বলে সেই হলো ডাংজিন। ইচান প্রথমে বিশ্বাস না করলে গিওল তাকে ডাংজিনের ব্যাপারে সবকিছু জানায়। তখন ইচান তার কাছে জানতে চায় তাহলে সে তাকে বাবা কেন ডাকছিল। গিওল তাকে জানায় যে ইচানকে দেখে তার ফাদার অফ মিউজিক বলে মনে হচ্ছিল। এটা শুনে ইচান তো অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে নিয়ে তাদের ব্যান্ডের দিকে যেতে থাকে। সেখানে বাসে গিওল ইচানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং ভাবছিল যে তার বাবা তখন এরকম ছিল। গিওলকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইচান তো অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে। তো এখানে বোঝাই যাচ্ছে গিওল টাইম ট্রাভেল করেছে আর প্রথম থেকে এই পর্যন্ত আসলে অতীত এবং বর্তমান একই সাথে দেখানো হচ্ছিল। যাই হোক, এরপর তারা গিওলকে তাদের ব্যান্ডের মেম্বারের সাথে দেখা করায়। তখন ব্যান্ডের মেম্বাররা বুঝে যায় এটা ডাংজিন না। এরপর তারা সবাই মিলে তাদের তিনজনকে অনেক বেশি মারতে থাকে এবং তারা ইচানকে গাধা বলতে থাকে যে এরকম বোকা হয়ে সে কখনো
কখনোই সিওনকে ইমপ্রেস করতে পারবে না। এটা শুনে গিয়েল তার বাবাকে বলে তাহলে সে অন্য একটি মেয়ের জন্য ব্যান্ড বানাতে চাচ্ছিল, তাকে তো চুঙার প্রেমে পড়তে হবে। ইচান তখন তার কাছে জানতে চায় চুঙাটা আবার কে। তখন আমাদেরকে চুঙাকে একটি ক্লাসে বসে থাকতে দেখানো হয়। কিছুক্ষণ পর তার কাছে সিওন আসে এবং সে তার সাথে লিখে লিখে কথা বলতে থাকে। চুঙা তার কাছে জানতে চায় যে সে কি ওই ছেলেটাকে পছন্দ করে। তো সে কোন ছেলের কথা বলছে এটা সিওন বুঝতে পারে না, তাই সে তাকে একটি ছবি এঁকে দেখায়। তখন সিওন বলে যে সে তাকে পছন্দ করে না, কিন্তু ছেলেটি তার অনেক মজার মনে হয়। তারা কথা বলছিল তখনই সেখানে একজন চলে আসে আর চুঙাকে জানায় যে তাকে টিচার ডেকেছে। সে সেখানে গেলে টিচার তাকে জানায় তার একজন ক্লাসমেট তার আঁকানো ছবি কপি করে তার নামে চালিয়ে দিচ্ছিল, যার জন্য টিচার সেই ক্লাসমেটকে আর্ট কম্পিটিশন থেকে বাতিল করে দেয়। এটা নিয়ে মেয়েটি অনেক বেশি রেগে যায় এবং সে ক্লাসে এসে তার ক্লাসমেটদের সাথে চুঙাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তখন চুঙা একটি ছুরি দিয়ে তার আর্ট ডিস্ট্রয় করে আর এরপর সে ওই মেয়েটির আর্টও নষ্ট করে দেয়। তখন সেই মেয়েগুলো মিলে তাকে খুব মারতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে গিয়েলকে দেখানো হয়। তার সাথে এখন কি ঘটছে সে কিছুই বুঝতে পারছে না, তবে যাই ঘটুক সে এখান থেকে শুধু বেরোতে চায় এবং 2023 সালে ব্যাক করতে চায়। তখন সে সেই দোকানটির কাছে যায় যেখান থেকে বেরিয়ে সে 1995 সালে এসেছিল। কিন্তু সে যখন দোকানটির মধ্যে ঢোকে তখন জানতে পারে যে এটা হলো একটা বইয়ের দোকান। সে তখন ওই দোকানদারের কাছে জানতে চায় সে কি লাভিভা মিউজিক নামের কোনো দোকানকে চেনে। তো ওনার তাকে জানায় এই নামের কোনো দোকানের সন্ধান সে জানে না। গিয়েল তখন ভাবে যে হয়তো এই দোকানের দরজা দিয়ে বেরিয়ে গেলে আবার 2023 সালে ফেরত যেতে পারবে, কিন্তু তা করেও কোনো লাভ হয় না। তখন তার কাছে আর করার মতো কিছুই থাকে না। তখন হঠাৎ করেই তার মনে পড়ে সে লাভিভা দোকানের ওনারের দেয় একটা কার্ডের কথা। সে তখন কার্ডটা বের করে এবং যেখানে একটি নাম্বার লেখা দেখতে পায়। এরপর যখনই সে ওই নাম্বারে কল করার চেষ্টা করে তখন দেখে এরকম কোনো নাম্বার এক্সিস্টই করে না। তাই আপাতত তার আর কিছুই করার থাকে না। কিছুক্ষণ পরেই তার অনেক খিদা লাগে, তাই সে একটি দোকানে গিয়ে কিছু খাবার অর্ডার করে, কিন্তু তার কাছে 2023 সালের টাকা ছিল, এজন্য সে কিছু কিনতেও পারছিল না। যাই হোক, এরপর আমাদেরকে ইচানকে দেখানো হয়। সে বাড়িতে ফিরলে তার দাদি তার কাছে জানতে চায় সে যেই ছেলেটিকে এখানে থাকা খাওয়ার জন্য আনতে চাইছিল সেই ছেলেটি কোথায়। ইচান জানায় সে তাকে আনবে না কারণ সে একটা প্রতারক। গিয়েলকে নিয়ে আরো খারাপ খারাপ কথা বলতে যেও তার দাদিকে আর কিছুই বলে না। এরপর আমরা আবারও গিয়েলকে দেখতে পাই। তার অনেক বেশি খিদে লেগেছিল, তাই সে তার পকেট থেকে সবগুলো কয়েন বের করে দেখতে থাকে কোনটা 1995 সালের আগে তৈরি হয়েছিল। তখন সেখান থেকে একটা কয়েন পেলে সে সেটি দিয়ে একটি নুডলস কেনে আর সেটা খেতে খেতে তার মায়ের কথা মনে করতে থাকে। তখনই তার মনে পড়ে তার এখন তার মাকে খোঁজা উচিত। সে জানতো যে তার বাবা এবং মায়ের বয়স একই। সে একবার তার মাকে তার নানা নানির কথা জিজ্ঞাসা করেছিল। গিয়েল বুঝতে পারে সে তার মায়ের ব্যাপারে কিছুই জানে না। এরপর দুঃখ ভরা মন নিয়ে সে রাস্তার পাশে এক জায়গাতে শুয়ে পড়ে। তখন তার পাশে থাকা একটি ফোন বুথে কল আসে। সে কলটি রিসিভ করলে বুঝতে পারে যে তাকে আর কেউই না, সে লাভিভা শপের ওনার কল করেছে। সেই ওনার তার ট্রিপটা কেমন লাগতেছে তা জানতে চায়। গিয়েল তখন তার উপর অনেক চিল্লাতে থাকে আর তাকে 2023 সালে ফিরিয়ে দিতে বলে, কিন্তু লোকটি তাকে বলে তাকে সে একটি কারণের জন্যই 1995 সালে পাঠিয়েছে। ওই কাজটি কমপ্লিট হয়ে গেলে সে তাকে ফিরিয়ে আনবে, তার আগে না। এটা বলে সে কলটি কেটে দেয়। গিয়েল তখন অনেক বেশি আপসেট হয়ে যায়। যাই হোক, পরদিন সকালে দেখানো হয় মাজুকে। সে ইচানকে জানায় ডাংজিন এখন অন্য ব্যান্ডে জয়েন করে ফেলেছে। এটা শুনে ইচান বুঝতে পারে না যে এখন তারা কি করবে। কিছুক্ষণ পরেই সে মাজুকে বলে সে তাদের ব্যান্ডের জন্য অন্য আরেকটি গিটারিস্টকে খুঁজবে এবং সে সিওনের থেকে আরো এক সপ্তাহ সময় নেবে। এটা বলে সে যখন স্কুল থেকে ফিরছিল তখন তার সাথে গিয়েলের দেখা হয়। গিয়েল তাকে তার আগের ব্যাপারটার জন্য সরি জানায় এবং তাকে তার ব্যান্ডের গিটারিস্ট হিসেবে নিয়ে যেতে বলে, কিন্তু ইচান তাকে মানা করে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে সিওনকে দেখানো হয়। সে চুঙোকে ব্যান্ড শোর টিকিট দেওয়ার জন্য খুঁজছিল, কিন্তু সে যখন তাকে তার ক্লাসরুমে না পায় তখন চুঙোর ডেস্কের উপরে টিকিটটা রাখে এবং তার পাশে একটি নোটও লিখে রাখে। এরপর আবারও আমাদেরকে ইচানকে দেখানো হয়। সে গিয়নের কাছ থেকে পালাতে পালাতে সিওনের স্কুলের মধ্যে ঢোকে। তখন গিয়ল সেখানে ঢুকতে গেলে গার্ড তাকে আটকে ফেলে। এরপর ইচান সেই স্কুলের ইউনিফর্ম পরে সেখানে বাস্কেট খেলার অ্যাক্টিং করতে থাকে, কিন্তু সেখানে থাকা পিটি টিচার তাকে ঠিকই চিনে ফেলে আর সে ইচানকে ধাওয়া করতে থাকে। ইচান তখন পালিয়ে সেখান থেকে কোনোভাবে স্কুলের বেসমেন্টে চলে যায়। সেখানে লুকাতে গেলে তার সাথে দেখা হয় চুঙার। এতে সে ভয় পেয়ে যায় আর চুঙা চিল্লাবে ভেবে সে তার মুখে হাত দিয়ে মুখ চেপে ধরে এবং তাকে চিল্লাতে মানা করে। যাই হোক, এরপর গিয়লকে দেখানো হয়। সে ইচানের জন্য স্কুলের বাইরেই দাঁড়িয়েছিল। তখনই সে সিয়ংকে সেখানে দেখতে পায় আর তাকে ম্যাডাম বলে ডাক দেয়। এটা শুনে সিয়ন অনেক বেশি অবাক হয় আর তখন আমাদের সিয়নের গল্প দেখানো হয়। সে তার বাবা মার অ্যাডাপ্ট করা সন্তান ছিল। অনেক ছোটবেলাতে তারা তাকে দত্তক নেয়। তার মা তাকে অনেক বেশি ভালোবাসলেও সে প্রায় সময় তার মারা যাওয়ার সন্তানকে মিস করে কাঁদতো। এরপর একদিন সিয়ন জানতে পারে সে আসলে তার বাবা মায়ের দত্তক নেওয়া সন্তান। এটা জেনে সেও অনেক বেশি কষ্ট পায়। তার মা একজন চেলো প্লেয়ার ছিল, তাই সিয়ন তার মাকে খুশি করার জন্য তাকে যে বলে সেও চেলো শিখতে চায় আর এভাবে সে অনেক ভালো চেলো প্লেয়ার হয়ে যায়। তার মা তাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করতে থাকে। এরপর ইচানকে দেখানো হয়। সে চুঙার মাথায় কাটা দাগ খেয়াল করে এবং সেটা সে তার টাই দিয়ে বেঁধে দিতে চায়। তখন চুঙার কিছু একটা হয় এবং সে ইচানকে কামড়ে ধরে। ইচান তো অনেক জোরে জোরে চিৎকার করে ওঠে। তখনই বাইরে থাকা টিচার
টিচার শব্দ শুনতে পেয়ে বেসমেন্টের দিকে যায়। তখন চুংওয়াকে মেরে বেসমেন্টে বন্দি করে রাখা মেয়েগুলো টিচারকে বেসমেন্টের দরজা খোলা থেকে আটকাতে থাকে, কিন্তু সে তাদের কোনো কথাই শুনে না। সে সোজা দরজা খুলে ফেলে এবং দেখে সেখানে কেউই নেই। তখন দেখা যায় চুংওয়া ইচানকে নিয়ে বেসমেন্টের অন্য দরজা দিয়ে পালিয়ে আসে। পালানোর সময় চুংওয়া মুগ্ধ হয়ে শুধু ইচানকেই দেখছিল। এরপর কিছু দূর গেলে ইচান তাকে ধন্যবাদ জানায় এবং বলে সে যেহেতু আজকে তার সাহায্য করেছে তাই সেও একদিন তার সাহায্য করবে, তাই সে যে কোনো বিপদে পড়লে তাকে যেন ডাকে। এটা বলে সে সেখান থেকে দেয়াল টপকে চলে যায়। এরপর আবারও সিয়ংকে দেখানো হয়। গিয়ল তাকে তার বাবাকে নিয়ে বলতে থাকে। সে বলে যে তার বাবা অনেক বড় একজন গিটারিস্ট আর তার বাবা হলো তার গুরু। সিয়ন তখন তাকে জানায় তার বাবা একজন ফিজিক্সের প্রফেসর আর সে তার লাইফে কখনো গিটার বাজায়নি। এটা শুনে গিয়ল তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ 2023 সালে সিয়ন তাকে বলেছিল যে সে ভিভার মেয়ে, কিন্তু 1995 সালের সিয়ন অন্য আরেকজনকে তার বাবা বলছে। সে তো এসবের আগা মাথা কিছুই বুঝতে পারে না। তখনই সেখানে ইচান আসে। সে তাদের দুজনকে কথা বলতে দেখে সিয়নের কাছে জিজ্ঞেস করে সে রেগে আছে কেন। সিয়ন তখন তাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। ইচান তাই গিয়লের উপর চিল্লাতে থাকে। এরপর আমাদের পাস্টের কিছু দৃশ্য দেখানো হয়। কেউ একজন সবসময় সিয়নকে ফুল পাঠাতো। সিয়ন জানতো যে তার আসল বাবা তাকে ফুল পাঠায়, তাই সে একদিন তার আসল বাবাকে যেয়ে বলে সে যেন তাকে আর ফুল না পাঠায়। সে যদি তার জন্য কেয়ার করতোই তাহলে তাকে কখনো ছেড়ে দিত না, তাই সে তার মুখ আর দেখতেও চায় না। এরপর সিয়নকে দেখানো হয়। তার মা তাকে জানায় তাদেরকে আবারও ইউএসএ চলে যেতে হবে। এটা শুনে তো সিয়ন খুবই খুশি হয় এবং বলে তারও এখন কোরিয়াতে থাকতে আর ভালো লাগছে না। তখন তাকে একজন মেইড এসে জানায় তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। তখন সে বাইরে এসে দেখে যে সেখানে ইচান এসেছে। ইচান তাকে বলে সে শুধুমাত্র তার জন্য ব্যান্ডটি বানিয়েছে, তাই সে সিয়নকে প্রমিস করতে বলে সে তার ব্যান্ডের শো দেখতে অবশ্যই আসবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। যেতে যেতে সে গিয়লকেও নিয়ে যাচ্ছিল। তখনই গিয়ল তাকে বলে সে কি সিয়নকে পছন্দ করে। সিয়নের তো অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হবে এবং তাদের একটি সুন্দর মেয়েও হবে। তাছাড়া তারা তাদের ম্যারিড লাইফে অনেক হ্যাপিও থাকবে। এটা শুনে ইচান গিয়লের উপর খুব রেগে যায় এবং তার কাছে জানতে চায় সে কি তাকে অভিশাপ দিচ্ছে, তাছাড়া সে কেন তাদের পিছনে ঘুরছে, সে আসলে কে। তখন গিয়ল মনে মনে বলে সে তার ছেলে, কিন্তু এটা না বলে সে বলে সে ফিউচার থেকে এসেছে। কিন্তু ইচান তো এসব কথা কোনো মতেই বিশ্বাস করবে না আর আবারও সে গিয়লের থেকে পালাতে লাগে। তখন গিয়লও দৌড়াতে দৌড়াতে ইচানের বাসার সামনে চলে আসে। বাসাতে ঢুকলে সে দেখে ইচানের দাদি তাকে খুব মারছে, কারণ সে আবারও রেজাল্ট খারাপ করেছে। গিয়লও তখন ইচানের রিপোর্ট কার্ড দেখে বুঝে যায় তার বাবা একদমই পড়ালেখায় ভালো ছিল না। তখন ইচান গিয়লকে দেখিয়ে বলে এটাই হলো তার টিউটর। দাদি তখন বিশ্বাস না করলে সে তাকে টেস্ট করার জন্য অঙ্ক করতে দেয়। গিয়ল তো ফটফট অঙ্কগুলো করে দেয়। এটা দেখে দাদি সহ সবাই খুশি হয়ে যায় এবং এই খুশিতে সে রাতে সবাইকে পার্টি দেয়। ইচেন তার দাদির সাথে অনেক বেশি আনন্দ করছিল। এটা দেখে গিয়ল তার দাদির সাথে কাটানোর মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। এরপর সে ভাবতে থাকে যে তার বাবা আগে কতই না খুশি ছিল এবং অনেক বেশি কথা বলা লোক ছিল সে, কিন্তু কি এমন হলো যার পর থেকে সে আর কথাই বলতে পারে না বা শুনতে পারে না। এসব কিছু ভেবে সে অনেক বেশি স্যাড হয়ে যায়। তখন সে সেখানে থাকা ড্রিঙ্কসকে পানি ভেবে খেয়ে ফেলে আর তার প্রচন্ড নেশা হয়ে যায় এবং তাকে আজকের জন্য ইচানের রুমেই শুতে হয়। রাতে গিয়লে তার বাবার ঘাড়ে থাকা একটি দাগ দেখে মনে পড়ে সে যখন ছোট ছিল তার বাবার কাছে একবার এই দাগটির কথা জানতে চেয়েছিল। তখন তার বাবা তাকে কিছু একটা বলেছিল, কিন্তু গিয়লের এখন সেই কথা কোনোভাবেই মনে পড়ছিল না। তো এরপর সকালে আমাদেরকে সিয়নকে দেখানো হয়। সে চুংওয়াকে বলে সে কিছুদিনের মধ্যে ইউএসএ চলে যাচ্ছে পড়াশোনার জন্য আর এটা সে কাউকে জানাতেও মানা করে। এরপর গিয়লকে দেখানো হয় সে ঘুম থেকে উঠেই দেখে ইচান তার জন্য জামা কাপড় রেখে গিয়েছে আর সেটা পরে নেওয়ার পর তার কাছে ইচানের কল আসে এবং সে তাকে আইসক্রিম নিয়ে তার স্কুলে আসতে বলে। স্কুলে আসার পর যখন ইচানের স্টুডিওতে যায় তখন সে কাউকেই দেখতে পায় না, তাই সেখানে থাকা গিটারটি বাজাতে থাকে। এদিকে ইচান আর মাজু মিলে তাদের স্কুলের সব জায়গায় নতুন গিটারিস্ট খোঁজার জন্য অ্যাড দিতে থাকে। তখনই মাজু তাকে বলে গিয়লি তো ভালো গিটার বাজাতে পারে, তাহলে সে কেন তাকে জয়েন করাচ্ছে না। ইচান বলে কারণ গিয়ল একটা মিথ্যাবাদী, সে এখন পর্যন্ত যা বলেছে সব মিথ্যে বলেছে। সে বলে সে নাকি ফিউচার থেকে এসেছে, কিন্তু এটা তো মিথ্যা কথা, তাই সে তাকে কোনো কিছুতেই বিশ্বাস করে না। তারা এসব নিয়ে কথা বলছিল তখনই তারা তাদের স্টুডিওতে কারো গিটার বাজানোর শব্দ শুনতে পায় আর দৌড়ে সেখানে আসে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। তখনই সেখানে থাকা তার ফ্রেন্ডের কাছে জানতে চায় কে এত সুন্দর করে গিটার বাজাচ্ছিল। সে বলে এটা জানতে হলে তাকে স্টেশনে যেতে হবে। এটা শুনে ইচান ওখান থেকে বেরিয়ে পড়ে। তখন পথে গিয়ল তাকে আটকে ধরে এবং তাকে টানতে টানতে তার ক্লাসে এসে তার উপর নজর রাখতে থাকে। এরপর ইচানের ক্লাস শেষ হলে তাকে গিয়ল ফলো করে। তো ইচান তখন তার কাছে জানতে চায় সে এখনো কেন তাকে ফলো করছে। গিয়ল তাকে বলে সে পরের বছর কলেজে যাবে, তাই তার এখন জব করার কোনো প্রয়োজন নেই। এটা শুনে ইচান বলে তার প্রয়োজন আছে। এটা বলে সে তার আইসক্রিম পার্লারে গেলে তার বস তাকে একটি এনভেলপ দেয় আর বলে এটা তার জন্য একটা মেয়ে দিয়ে গিয়েছে। ইচান সেটা খুলে দেখে তার মধ্যে একটি ব্যান্ড শোট টিকিট আছে এবং তাতে সিয়নের লেখা চুমুয়ার জন্য সেই নোটটিও আছে। ইচান মনে করেই নেয় সিয়ন হয়তো তাকে ডেকেছে, এজন্যই সে আজকের কাজের ভার গিয়লের উপর দিয়ে অনেক এক্সাইটেড হয়ে ওখান থেকে চলে যায়। এরপর সে সিয়নের শোতে আসে, কিন্তু অলরেডি শো শেষ হয়ে গিয়েছিল আর সিয়ন তখন চুমুয়ার জন্য অপেক্ষা করছিল। তখন ইচান সেখানকে সিয়নকে সরি বলতে থাকে তার লেট করে আসার জন্য। সিয়ন তখন তার কাছে জানতে চায় যে সে এখানে কি করছে। ইচান তাকে বলে সেই তো তাকে ডেকেছে। এটা শুনে সিয়ন বলে সে তাকে কখনোই
ডাকেনি। সিওন আরো বলে ইচান বলেছিল সে তার ব্যান্ড বানানোর আগ পর্যন্ত তার সামনে কখনোই আসবে না। আসলে সে তো শুধুমাত্র একটি মেয়েকে ইমপ্রেস করার জন্যই ব্যান্ড বানাচ্ছে। তখন সেখানে গিওল আসে এবং সে সিওনকে জানায় সে ইচানের ব্যান্ডের গিটারিস্ট সিওনের ফিয়ান্সে, এবং সে সিওনকে জানায় সে ইচানের ব্যান্ডের গিটারিস্ট। সিওনের ফিয়ান্সে তখন বলে সে জানতোই না যে সিওনের ব্যান্ডের ফ্রেন্ড আছে। তো এরপর সে বলে শো তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারা চাইলে লাস্ট মুহূর্তে কিছু পারফরমেন্স দেখতেই পারে। এটা শুনে গিওল এবং ইচান রাজি হয়ে যায়। তখন তারা স্টেজে উঠলে গিওল ইচানকে গাইতে বলে। তাদের দুজনের পারফরমেন্স সবার সাথে অনেক বেশি ভালো লাগে। গিওলও ইচানের সাথে অনেক বেশি এনজয় করছিল। সে তার বাবার দিকেই তাকিয়ে থাকে এবং সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবার কণ্ঠ এত সুন্দর এবং সে তার বাবার সাথে গানও গাইছে। তার বাবা তার গিটারের আওয়াজও শুনতে পাচ্ছে। তো এরকম একটা সুন্দর দৃশ্যের মধ্য দিয়েই তাদের শোটা শেষ হয়। এরপর আমাদেরকে দেখানো হয় ছোট গিওল পানিতে ডুবে যাচ্ছিল। তখন সে চিৎকার করে তার ফ্যামিলিকে ডাকতে থাকে, কেউই তার আওয়াজ শুনতে পায় না। সে তখন ডুবে যেতে যেতে বলতে থাকে তার বাবা তাকে মিথ্যা বলেছিল। সে আর ইউনহো যদি বিপদে পড়ে তাহলে সে তাদেরকে বাঁচাতে আসবে না। তখনই সেখানে তার বাবা চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। রাতে গিওল তার বাবার কাছে জানতে চায় সে কিভাবে তারা বিপদে পড়লে বুঝতে পেরে যায়। তখন তার বাবা তাকে বলে সে কথা বলতে বা শুনতে না পারলেও তাকে বিধাতা একটি এমন স্পেশাল চোখ দিয়েছেন যে চোখটি দিয়ে তারা বিপদে পড়লে সেটি দেখতে পায়। এরপর সে তার পিঠের দাগটি দেখিয়ে বলে এটাই ছিল আমার 3 নাম্বার চোখ। যাই হোক, এরপর দেখানো হয় ইচানকে। সে হঠাৎ করে একটি গাড়ির সামনে চলে আসে। তার অ্যাক্সিডেন্ট হবে তখনই সেখানে গিওল চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। গিওল তখন সেখানে শুয়ে থেকে ভাবতে থাকে হয়তো এই অ্যাক্সিডেন্টের জন্যই তার বাবার কথা বলার ক্ষমতা চলে গিয়েছিল। তখন সে ইচানের ঘাড় চেক করে যে সেখানে কোনো কাটা দাগ আছে কিনা। সেখানে কোনো কাটা দাগ না থাকলে সে বুঝতে পারে যে এইটা সেই অ্যাক্সিডেন্ট না। তখনই সে ভাবতে থাকে যে তার বাবার মতে এই বছরেই তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই সে যদি কোনোভাবে তার বাবাকে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচাতে পারে তাহলে হয়তো তার বাবা আর বোবা হবে না। সে এরকমই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। আর এর মধ্য দিয়ে আমাদের চতুর্থ পর্ব এখানেই শেষ হয়। তো তোমাদের কি মনে হয় গিওল কি তার বাবাকে অতীতের সেই দুর্ঘটনা থেকে বাঁচাতে পারবে? কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই সিরিজের বাকি পর্বগুলো দেখতে চাও তাহলে নেক্সট লিখে কমেন্ট করো। আমরা তোমাদের থেকে ভালো রেসপন্স পেলে অবশ্যই এর পরবর্তী পর্বগুলো নিয়ে আসবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।